শিক্ষার্থীরা, গ্রাসহপার পার্ট 3 এখানে আলোচ্য বিষয় হচ্ছে আমরা ঘাস ফড়িংয়ের কত ধরনের প্রজাতি রয়েছে, তারা কোথায় থাকে না থাকে, হ্যাবিটেট এগুলো সম্পর্কে আমরা জানব। তো আমরা তো জানি গ্রাসহপার আর্থ্রোপোডা পর্বভুক্ত ইনসেক্টা শ্রেণীর অর্থোপটেরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণী। তো বিশ্বব্যাপী এই যে ঘাস ফড়িংয়ের 20,000 প্রজাতি আবিষ্কৃত হয়েছে, প্রায় 20,000 প্রজাতি। আর বাংলাদেশে আবিষ্কৃত প্রজাতির সংখ্যা প্রায় 20টি। এখন ঘাস ফড়িং ঘাস ফড়িং দুই প্রকার, খাটো অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং আর লম্বা অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং। তো আমরা ক্লাসিফিকেশনে গাজী আজমত স্যারের বই অনুসরণে ফ্যামিলি পিরগোমরফিডি বলেছি। যদি গাজী আজমত স্যারের বই দেখো তোমরা, তাহলে তুমি ওখানে দেখবে পোইকিলোসেরাস পিকটাস, আমাদের যে নমুনাটা আমরা স্টাডি করতে হয় সেটি ফ্যামিলি পিরগোমরফিডির অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যদি আব্দুল আলিম স্যারের বই খেয়াল করো, তাহলে সেখানে দেখবা ফ্যামিলি অ্যাক্রিডিডি। এখন তোমরা যে কোনোটাই উল্লেখ করতে পারো। ফ্যামিলি পিরগোমরফিডির অন্তর্ভুক্ত ঘাস ফড়িংরা রঙিন ঘাস ফড়িং। এভাবেও ভাগ করা হয়েছে, রঙিন ঘাস ফড়িংদেরকে একটা আলাদা ফ্যামিলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার অন্য একটা ক্লাসিফিকেশানে লম্বা অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং আর খাটো অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং এভাবে বিভক্ত করা হয়েছে। তাহলে আমাদের আলোচিত পোইকিলোসেরাস পিকটাসটা এই যে খাটো অ্যান্টেনাযুক্ত। তো তুমি যদি আব্দুল আলিম ফলো করতে চাও, কোনোটাই ভুল না, যে কোনোটাই দিতে পারো। ফ্যামিলি পিরগোমরফিডিও দিতে পারো, রঙিন ঘাস ফড়িং। আবার আব্দুল আলিম অনুসরণে গাজী আজমত অনুসরণে ফ্যামিলি পিরগোমরফিডি রঙিন ঘাস ফড়িং উল্লেখ করতে পারো। আব্দুল আলিম অনুসরণে ফ্যামিলি অ্যাক্রিডিডি খাটো অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং, যে কোনো একটা ফ্যামিলি লিখতে পারো। কিন্তু দুইটা পড়লে, দুইটা শিখলে তোমাদের মনে রাখতে সহজ হবে। এই যে আমাদের পোইকিলোসেরাস পিকটাসটা হচ্ছে খাটো অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িং। আব্দুল আলিমে উল্লেখ করা হয়েছে খাটো অ্যান্টেনাযুক্ত। অ্যাক্রিডিডি, ফ্যামিলি অ্যাক্রিডিডি, যে কোনো একটা ফ্যামিলি উল্লেখ করতে পারো ক্লাসিফিকেশানে, কোনোটাই ভুল নয়। কিন্তু আমাদের জানতে হবে যে লম্বা অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িংরা একটা ফ্যামিলি অন্তর্ভুক্ত আর খাটো অ্যান্টেনাযুক্ত ঘাস ফড়িংরা ফ্যামিলি অ্যাক্রিডিডি অন্তর্ভুক্ত। এখন গেল ঘাস ফড়িং কোথায় পাওয়া যায়। তুমি যদি গাজী আজমত ফলো করো, তুমি দেখবা ঘাস ফড়িং সব ধরনের হ্যাবিটেটে, সব ধরনের বাসস্থানে পাওয়া যায়। সেটা হলো তুমি গ্রাসল্যান্ড তৃণভূমিতে পাবা, ওয়াটারল্যান্ড বাড়ি বনে পাবা, চারণভূমি, পেস্টারল্যান্ড মাঠ, মরুভূমি, জলাভূমি, ফ্রেশ ওয়াটার, ডেজার্ট, সব ধরনের হ্যাবিটেটে, সব ধরনের বাসস্থানে তুমি ঘাস ফড়িংকে পাবা। কিন্তু এই যে ম্যানগ্রোভ ফরেস্টে, যেখানে পানি ওঠানামা করে, এই যে জোয়ার ভাটার কারণে পানি ওঠানামা করে, সেখানে ঘাস ফড়িং থাকে না। কারণ হচ্ছে ওদের ডিম প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর না হলে সব ধরনের বাসস্থানে, বাড়ি বন, ওয়াটার ফরেস্ট, তৃণভূমি, গ্রাসল্যান্ড, শস্যক্ষেত, মরুভূমি, ফ্রেশ ওয়াটার, সব জায়গায় তুমি ঘাস ফড়িং পাবা। এখন সব ধরনের বাসস্থানে ঘাস ফড়িং পাওয়া যায়।
এখন আসো তাদের হ্যাবিটেট বাসস্থান নিয়ে আলোচনা হলো। এখন তার আলোচনা হবে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট। সে কী খায়? ঘাস ফড়িং শব্দটা গ্রাস হোপার মানে ঘাসের সাথে সম্পর্কিত, গ্রাসল্যান্ডে বেশি পাওয়া যায়, ঘাস খায়। কচি পাতা, ঘাস, বিভিন্ন শস্যের নরম পাতা, নরম কচি ডাঁটা, এগুলো তারা খায়। তাহলে সে হার্বিভোরাস। গ্রাসহপার হচ্ছে হার্বিভোরাস বা তৃণভোজী। তার খাদ্যাভ্যাস ফুড হ্যাবিট হচ্ছে সে হার্বিভোরাস, তৃণভোজী। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করো, তোমাকে একটা কোয়েশ্চেন হতে পারে যে লোকাস্ট কারা? সব ঘাস ফড়িংই লোকাস্ট? সব ঘাস ফড়িং লোকাস্ট নয়। ঘাস ফড়িং সাধারণ ঘাস ফড়িং একাও থাকতে পারে, আবার দলবদ্ধভাবেও বসবাস করতে পারে। ঘাস ফড়িংয়ের যে প্রজাতিগুলো দলবদ্ধভাবে বসবাস করে শুধু তারাই লোকাস্ট নামে পরিচিত। এই লোকাস্টগুলো ব্রাউন কালারের, মাঝারি আকৃতির ইনসেক্ট। এরা ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। তাহলে লোকাস্টের কালার হচ্ছে বাদামি বর্ণের, মাঝারি আকৃতির। তারা ঝাঁক বেঁধে এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়ায়, মাইগ্রেশন করে। প্রতিকূল আবহাওয়ায় তারা মাইগ্রেশন করে দিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মাঝে মাঝে তাদের ঝাঁকে এত বেশি ঘাস ফড়িং থাকে যে নিমিষেই বিরাট একটা শস্যক্ষেত তারা সাবার করে ফেলতে পারে। এই জন্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শস্যক্ষেতের জন্য এই লোকাস্ট বা পঙ্গপাল মারাত্মক হুমকি স্বরূপ। তাহলে আমরা লোকাস্ট কি বুঝলাম? ঝাঁক বেঁধে দলবদ্ধভাবে বসবাসকারী বাদামি বর্ণের মাঝারি আকৃতির ঘাস ফড়িংরা লোকাস্ট নামে পরিচিত। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের শস্যক্ষেতের জন্য তারা মারাত্মক হুমকি স্বরূপ। এখন তারা ঘাস লতা পাতা লাফায় চলে, এই জন্য তারা ঘাস ফড়িং। তাদের এই যে পাটা, এটা পেশিবহুল, এটা তাদেরকে লাফাতে হেল্প করে। আর তাদের তো উইং আছে, তারা উঠতে পারে। এখন তুমি ঋতুভিত্তিক অবস্থানের উপর আব্দুল আলিমে উল্লেখ আছে যে ঋতুভিত্তিক অবস্থানের উপর ভিত্তি করে ঘাস ফড়িংয়ে দুইটা ফেজ দেখা যায়, দুইটা দশা দেখা যায় ঋতুর উপর ডিপেন্ড করে। যা নির্জন বা একক দশা বা সলিটারি দশা, সলিটারি ফেজ। আর এটা হচ্ছে দলবদ্ধভাবে থাকে, সেটা দলবদ্ধ বা গ্রেগারিয়ান ফেজ। এই দুইটা ফেজ মানে একক ঋতু অনুযায়ী তারা এককভাবে থাকে, একা থাকে, সলিটারি নির্জন থাকে, একা থাকে, সেটা সলিটারি ফেজ। আবার ঋতু ভিত্তিক তারা দলবদ্ধভাবে থাকে তাদের প্রয়োজনে। প্রতিকূল আবহাওয়ায় তারা একসাথে মাইগ্রেট করে প্রতিকূল পরিবেশে তারা একসাথে দলবদ্ধভাবে মাইগ্রেট করে অনুকূল পরিবেশ খোঁজে। তাহলে প্রতিকূল আবহাওয়ায় তাদের গ্রেগারিয়াস ফেজ পাওয়া যায়, দলবদ্ধ দশা দেখা যায়। এখন আরেকটা পয়েন্ট, তুমি এই দুইটা পয়েন্ট ছিল যে সলিটারি ফেজ আর গ্রেগারিয়াস ফেজ। সলিটারি মানে একক দশা, গ্রেগারিয়াস ফেজ মানে দলবদ্ধ দশা। এটা এমসিকিউর জন্য। এখন তুমি অর্থোপটেরোলজি, এই শব্দটা হচ্ছে জুওলজির একটা ব্রাঞ্চ। জুওলজির যে ব্রাঞ্চে গ্রাসহপার বা ঘাস ফড়িং, লকাস্ট বা পঙ্গপাল, ঝিঝি পোকা বা ক্রিকেট, এই 3 ধরনের ইনসেক্ট নিয়ে আলোচনা করা হয়। তা সেই জুওলজি, সেই ব্রাঞ্চটাকে বলে অর্থোপটেরোলজি। তাহলে অর্থোপটেরোলজিতে কাদের কি নিয়ে আলোচনা স্টাডি করা হয়? গ্রাসহপার, লকাস্ট, ক্রিকেট। এরা তিন ধরনের ইনসেক্টই অর্ডার অর্থোপটেরার অন্তর্ভুক্ত। অর্ডার অর্থোপটেরার অন্তর্ভুক্ত। এদের গাজী আজমল আসমত স্যারের বইতে আছে 2 জোড়া ডানা। অর্থোপটেরা অন্তর্ভুক্ত ইনসেক্টদের ডানা 2 জোড়া। আর আব্দুল আলিমে উল্লেখ আছে
সোজা ডানাযুক্ত পতঙ্গ, সোজা ডানাযুক্ত ইনসেক্ট তারা। তাহলে মোট কথা তাদের ডানা থাকবে, 2 জোড়া ডানা রয়েছে। এই গ্রাসহপার, লকাস, ক্রিকেট নামক ইনসেক্টদের 2 জোড়া ডানা রয়েছে, তারা অর্ডার অর্থোপটেরার অন্তর্ভুক্ত। এই 3 ধরনের ডানাযুক্ত ইনসেক্ট নিয়ে জুওলজির যে ব্রাঞ্চে আলোচনা করা সেটা অর্থোপটেরোলজি। এটা এমসিকিউর জন্য বা শর্ট কোয়েশ্চেনের জন্য। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই থাক, আমরা পরবর্তী আলোচনায় যাব এরপর।